কার্বন নিঃসরণ কমিয়ে বাংলাদেশ সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। স্কটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে এখনই করণীয় ঠিক করার তাগিদ। Bangladesh is also committed to following a progressive approach to developing its economy on a low-carbon pathway. The country has taken several initiatives on renewable for reducing greenhouse gas emission as well as promoting green energy. দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সেফ হাউস লন্ডন। সরকার বিরোধী অপরাধের জাল বুনছেন তারেক রহমান, বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অর্থায়ন করছেন কয়েকজন ব্যবসায়ী। পুরোদমে এগিয়ে চলেছে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। কর্ণফুলী টানেলের সঙ্গে যুক্ত হওয়ায় পরিবর্তন আসবে শিল্প ও পর্যটন খাতে, কমবে যানজট। দুর্নীতির প্রমাণ আছে জানিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়, টার্গেট করা হতো ব্যবসায়ীদের। দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার 2। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে প্রথমবারের মতো বিচারক ও কাউন্সিল ওমেন হলেন বাংলাদেশি সোমা সাঈদ ও শাহানা হানিফ। প্রবাসীদের উচ্ছ্বাস। উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে এখনই তাদের করণীয় ঠিক করতে হবে এবং বৈশ্বিক দায় স্বীকার করতে হবে জলবায়ুর কারণে বিপন্ন জনগোষ্ঠীর। শুধুমাত্র অভিযোজন নয়, জলবায়ুর ক্ষতিকর প্রভাব কমাতে উচ্চাভিলাষী প্রশমন পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে গ্লাসগোতে স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক এক সেশনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কার্বন নিঃসরণ কমিয়ে তার সরকার বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সবচেয়ে বড় সম্মেলন COP26-এর এবারের আসরে মূল পর্বে যোগ দেওয়ার পাশাপাশি ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবে স্কটল্যান্ডে বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক এক বিশেষ সেশনের আয়োজন হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল স্কটিশ পার্লামেন্ট। এই অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি ফয়সাল চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, কার্বন নিঃসরণ কম হয় এমন প্রযুক্তিতে এগোতে চায় তার দেশ। বাংলাদেশ is also committed to following a progressive approach to developing its economy on a low carbon pathway. বিশ্ব নেতাদের এক হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সামাল দেয়া সম্ভব হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। The country has taken several initiatives on renewable for reducing greenhouse gas emission as well as promoting গ্রিন এনার্জি। এর আগে স্থানীয় সময় বিকেলে COP26-এর সম্মেলন স্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। দেবাশিস রায়, সময় সংবাদ। এর আগে স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনে নারীর ক্ষমতায়ন বিষয়ক সাইডলাইন বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় নারীর ক্ষমতায়নের সাহসী পদক্ষেপের প্রয়োজন আছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সরকার প্রধান আরও বলেন, পুরুষের চেয়ে নারীর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি।
outside where she also lives. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের শীর্ষ বৈঠক COP26 এর মূল আয়োজন ছাড়াও একগুচ্ছ উচ্চ পর্যায়ের সভায় দেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে স্কটিশ প্যাভিলিয়নে আয়োজিত জলবায়ু পরিবর্তনে নারী শীর্ষক উচ্চ পর্যায়ের এই সভায় যোগ দেন সরকার প্রধান। Her Excellency Nicholas. এতে জলবায়ু পরিবর্তনের সংকটে নারীর ভূমিকা ও করণীয় বিষয়ে নীতিগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জরুরি। The most vulnerable and marginalized people around the world are also the greatest victim of the adverse impact of climate change. So the vulnerability mostly affected women, no doubt about it. Actually, women, children, they are the most vulnerable. So we should give them more importance. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিশ্ব নেতাদের সাহসী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান বাংলাদেশ সরকার প্রধান। I call upon all of you, especially the women leaders, for taking bold and decisive action in this COP for a global compact to build communities resilient to climate change in a way where everyone, both men and women, can participate. পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। এ সময় নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়া এসব কর্মসূচির ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। এই বৈঠকে উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। দেবাশিস রায়, সময় সংবাদ। তীব্র হচ্ছে কুয়াশা, প্রকৃতিতে বাড়ছে শীতের অনুভূতি। ষড়ঋতুর নিয়ম মেনে আসা শীত নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ষড়যন্ত্র আর গুজব তৈরির সেফ হাউস যেন যুক্তরাজ্যের লন্ডন, যেখানে বসে বাংলাদেশ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নিত্য নতুন অপপ্রচার আর নানা অপরাধের জাল বুনছেন তারেক রহমান। আর এ কাজে তাকে সহায়তা করছেন গুটি কয়েক বিএনপি নেতা। লন্ডনকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহারকারী কিছু ব্যবসায়ীর অর্থায়নে চলছে এমন অপকর্ম, এমনটাই বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মার্জিয়া মুমুর রিপোর্ট। লন্ডন যুক্তরাজ্যের বিখ্যাত শহরটি নানা কারণে আলোচিত হলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রবিরোধীদের গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর শহর হিসেবে গণমাধ্যমে বারবার উঠে এসেছে লন্ডনের নাম। 2011 সালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার ষড়যন্ত্র হয় লন্ডন থেকেই। ষড়যন্ত্রের সহযোগী হিসেবে উঠে আসে বিএনপি নেতা মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ও বিএনপি সমর্থিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনের নাম, যারা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। এই ঘটনায় ব্রিটেনে 42 মাস কারাভোগ করতে হয় বিএনপি নেতার ছেলেকে। নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। 2018 সালে আবারও লন্ডনে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ষড়যন্ত্রের কুশীলবরা। বাংলাদেশ হাইকমিশনে হামলা করে হাইকমিশন অফিসে ভাঙচুর চালানো হয়, করা হয় জাতীয় পতাকার অবমাননা, যে ঘটনায় সরাসরি জড়িত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এমনকি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডন থেকে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হয়। এইসব ঘটনার পেছনে সহযোগী হিসেবে গোয়েন্দা সংস্থা লন্ডনে অবস্থানরত বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে।
মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার করায় যুক্তরাজ্য বিএনপির সহকারী সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলামের ছোট ভাই শাহ মাহমুদকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা, তার পরিবার ও সরকার বিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, আবহাওয়া পরিবর্তনের কারণেই চাঁদপুরে পদ্মা মেঘনায় ইলিশের আকাল, জাটকা সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ বলছেন মৎস্যবিজ্ঞানীরা। পুরো দমে এগিয়ে চলেছে চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ইতিমধ্যে প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। এটি চালু হলে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে যোগাযোগ, বিনিয়োগ, শিল্প ও অর্থনীতিতে। সড়কপথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যুক্ত হবে বন্দর নগরী। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। স্বপ্ন ছোঁয়ার পথে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে মহা কর্মযজ্ঞের নির্মাণ কাজ। ইতিমধ্যে 60% কাজ শেষ, যদিও নকশা জটিলতা ও প্রাকৃতিক সৌন্দর্যহানির কারণে বন্দর আর সিটি কর্পোরেশনের আপত্তির মুখে কিছুদিন থমকে ছিল কাজ। দেওয়ানার থেকে লামখাম বাজার পর্যন্ত আমাদের যে অ্যালাইনমেন্টের যে সমস্যাটা ছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপত্তি, এগুলো আমরা সলভ করেছি সিটি কর্পোরেশনের সাথে লেয়াজু করে। তো এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের বাস্তবায়নে কোনো বাধা নেই। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিরিয়া বলছে, এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। একটাই রোড আমাদের, এই রোডে কিন্তু আসতে পিক আওয়ারে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো। এখানে ইনভেস্টর আসতো না এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিল না। এই জন্য সরকার এই মেগা প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্প আমরা দ্রুত বাস্তবায়ন করছি এবং যে সমস্যা ছিল ওই সমস্যাগুলো আমরা সবগুলোই সলভ করেছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই প্রকল্প কর্ণফুলী টানেলের সাথে যুক্ত হওয়ায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে শিল্প ও পর্যটন খাতে। শহরের সাথে যে একটা সংযোগ, বাধাহীন সংযোগ, সেটার ক্ষেত্রে এই এলিভেটেড এক্সপ্রেসে অত্যন্ত একটা বৈপ্লবিক ভূমিকা রাখবে আমরা মনে করছি। 3,320 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি যৌথভাবে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং। কাজ শেষ হবার কথা 2023 সালের জুন মাসে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ অন্তত 7 থেকে 8টির মতো মেগা প্রকল্পের কাজ চলছে বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে। এর ফলে বন্দরনগরী চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতির প্রমাণ আছে জানিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করত একটি চক্র। এক্ষেত্রে টার্গেট করা হতো আমদানি রপ্তানিতে জড়িত ব্যবসায়ীদের। পরে দুদক কর্মকর্তা পরিচয়ে আদায় করা হতো টাকা। এমনই এক চক্রের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, দুদক কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে তারা। বুলবুল রেজার রিপোর্ট। দুর্নীতি দমন কমিশন থেকে ইনভেস্টিগেশন অফিসার মোস্তাফিজুর রহমান। এভাবেই নিজেকে দুদকের তদন্ত কর্মকর্তা পরিচয় দেন তৌহিদ কাজী। সরকারি বেসরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের ফোন করে ভয় দেখান। এটা আজকে এখান থেকে চলে যাবে ফাইলটা। চক্রটির মূল টার্গেট আমদানি রপ্তানি বাণিজ্যে জড়িত ব্যবসায়ীরা। ওয়েবসাইটে ঢুকে সংগ্রহ করে নম্বর, পরে দুদক কর্মকর্তা পরিচয়ে দেন ফোন। ওই সময় আমার তেলের দাম বেড়ে গেছে, আমি ডিস্ট্রিবিউটর ব্যবসা করি। এরপরে আমরা বললাম যে কাকা আমি তো ব্যবসা করি, আমি ওইগুলোর মধ্যে আমি যাবো না। না যাওয়ার পরে পরবর্তীতে সে আমারে বললো যে ঠিক আছে 1 মাস করবো আমরা। 1 মাস করতে যাই, এরপরে এখন এইভাবেই ধরা খাইছে আর কি। তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা পুলিশের জালে এক সহযোগী সহ ধরা পড়েছে চক্রের মূল হোতা তৌহিদ। এই চক্রটির সবার বাড়ি মাদারীপুরের রাজৈরে। গোয়েন্দা পুলিশ বলছে, প্রতারণার টাকায় বিলাসী জীবনযাপন করত চক্রের সদস্যরা। কণ্ঠস্বর নকল করে কথা বলতেও পারদর্শী মূল হোতা তৌহিদ। এবং এই প্রতারকদের একই ফোনের ভিতর 2টা সিম আছে এবং তারা যে পরবর্তী যে নাম্বারটা দেয় সেটা তার কাছেই, এবং এরা বিভিন্ন রকম স্বর নকল করে কথা বলতে পারে। এবং আপনারা শুনেছেন যে তারা অত্যন্ত সুন্দরভাবে, সুন্দর প্রোনাউন্সিয়েশনে তারা কথা বলে, শিক্ষিত মানুষের মতো। অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম তারা মারলি 5 পাস।
প্রতারকদের সঙ্গে দুদকের কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আর এর সাথে কারা জড়িত আছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সেমিফাইনাল সমীকরণে টিকে থাকতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বিকেল 4টায়। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে নিউজিল্যান্ড। পরের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে জয় তুলে নেয় কিউইরা। সেই ধারাবাহিকতা রাখতে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্ল্যাক ক্যাপরা। দু ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে ওরা। সেমিফাইনাল খেলতে হলে জয়টা তাই খুবই গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের জন্য। ফর্মে আছেন দলের ক্রিকেটাররা। এছাড়াও ওদের চেয়ে পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে নিউজিল্যান্ড। অন্যদিকে 2 ম্যাচের সবকটিতেই হেরেছে স্কটিশরা। কাগজে কলমে বিশ্বকাপ থেকে তাদের বিদায় না হলেও সম্ভাবনা একেবারেই শূন্য। মানিকগঞ্জের পাটুরিয়ায় আমানত শাহ ফেরি উদ্ধারে ব্যবহার করা হবে বার্জ ক্রেন। চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে 6টি বার্জ ক্রেন পৌঁছানোর কথা রয়েছে। এই মুহূর্তে পাটুরিয়ায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ, তো এই যে আমানত শাহ ফেরিটি কিন্তু আজকে দিন অতিবাহিত হয়ে গেছে, এখনো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আসলে এখন যে কাজটি করছে যে বেসরকারি যে কোম্পানিটি রয়েছে জেনুইন, তার যারা ডুবুরি রয়েছে তারা কিন্তু আসলে তারা বলছে, কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে এই যে বাসগুলো আসছে বা উইং বাস, এই উইং বাস আসার আগে তারা কিন্তু যে তারগুলো পাচিং করা, অর্থাৎ কেবলগুলো যে নিজ দিয়ে পাচিং করে গেজিং করে যে এই যে শাহ আমানত শাহ ফেরির নিজ দিয়ে যে তলদেশ যে তারগুলো পাচিং করার জন্য তারা কিন্তু কাজ করছে। সেই কাজটা কিন্তু পুরোদমে এগিয়ে চলছে এবং সেটা কিন্তু ঠিক 8টার সময় তারা কাজটি শুরু করেছে, এখনটা তারা চলমান আছে। আসলে এমন বড় বড় কেবল কিন্তু ভিতর দিয়ে ঢুকানো হচ্ছে, যার জন্য উইং বাসগুলো আসার সাথে সাথেই তারা জানি এইটা ফেরিটাকে উঠাতে তারা সক্ষম হয়, সেই জন্য তারা কাজ করছে। আমি যারা বেসরকারি সংস্থা জেনুইন এদের সাথে কথা বলেছিলাম এবং বিআইডব্লিউটিএটিসির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে এই যে ফেরিটি উদ্ধারের জন্য তারা 8 দিনের মতো সময় তারা লাগতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এখানে কিন্তু আজকে যে কাজটি করা হচ্ছে সেটা হচ্ছে তাদের যে ক্যাবল রয়েছে সেই ক্যাবলটাতে এই ফেরির নিচ দিয়ে তারা আসলে প্রবেশ করাচ্ছে, যার জন্য ক্যাবলের মাধ্যমে তারা এই ফেরিটাকে সজলে এবং উইং বাসের মাধ্যমে তোলার জন্য তারা সক্ষম হবে। সেই জন্য কিন্তু বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী সংস্থাটা এখানে যে প্রধান রয়েছে বর্তমানে, তিনি আমাকে জানিয়েছে ওইটা উইং বাসগুলো একদম চট্টগ্রাম থেকে এটা মানিকগঞ্জের ঠিক কাছাকাছি আসে, এখন চাঁদপুর রয়েছে। তো আজকে আসলে কালকে কিন্তু পুরো দমে এটা উদ্ধারের কাজ শেষ হবে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সকালের সময় আরও থাকছে, খাগড়াছড়িতে 1/2 শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ দশা, ঝুঁকি নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি। আবহাওয়া পরিবর্তনের কারণে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এখন ইলিশের আকাল। এ অবস্থায় জাটকা সংরক্ষণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মৎস্য বিজ্ঞানীরা। আর এ ব্যাপারে সরকারের অবস্থানকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। দেশে 6টি অভয়াশ্রমে টানা 1 মাস ডিমওয়ালা মা ইলিশের ওপর গবেষণা চালিয়েছেন মৎস্যবিজ্ঞানীরা। বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে দক্ষিণের উপকূল সহ চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এই গবেষণায় যোগ দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এতে ইলিশের প্রজনন ক্ষমতা, মা ইলিশের ডিম ছাড়ার পরিমাণ এবং তাদের জীবনচক্র নিয়ে গবেষণা করেন তারা। কারণ আশ্বিনের ভরা পূর্ণিমায় সাগরের নোনা পানি ছেড়ে নদীর মিঠা পানিতে 2 ধাপে ডিম ছেড়েছে মা ইলিশ। এখন সেই ডিম জাটকায় পরিণত হয়েছে। এই 2 সময়েই যে পরিমাণে জাটকা হয় এটাই সারা বছর বড় হয়, সাগরে ফিরে যায়, আবার সাগরে 65 দিন তাদের নিরাপত্তা দেওয়া হয়।
তো এই যে তাদের জীবনচক্র চলে এই সময়ে তাদের নিয়মকানুন মানা, অর্থাৎ 1 মার্চ থেকে 30 এপ্রিল অভয়াশ্রমগুলোতে তাদের নিরাপত্তা দেওয়া, সাগরে ফিরে গেল 20 মে থেকে 23 জুলাই 2 মাস 5 দিন তাদেরকে নিরাপত্তা দেওয়া। মৌসুমের এই সময় ইলিশের আকালে মৎস্য ব্যবসায়ী এবং জেলেদের আর্থিক ক্ষতি হলেও জাটকা রক্ষায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। আর নদীতে জাটকা রক্ষায় নানা উদ্যোগের কথা জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা। জেলেরা ওরকম মাছ পায় না, কোনো রকম চলে, আমাদের ব্যবসা অত ভালো না। আমরাও চাই জাটকাটা রক্ষা হোক, যাতে বড় হয়, বড় হইলে যাতে মানুষ দইরা খাইতে পারে। মাইকিং সহযোগে বিভিন্ন জেলে পল্লীতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। জেলে ভাইদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমাদের এই কার্যক্রমকে সফলতা দান করার জন্য তাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি এবং তারা এই দায়িত্ব নিয়ে কাজ করে জাটকা সম্পর্ক রক্ষা করে নিজেদের এবং দেশের মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত জাটকা রক্ষায় নানা কর্মসূচি থাকলেও মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। সময় সংবাদ, চাঁদপুর। খাগড়াছড়িতে অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা। জরাজীর্ণ অবস্থায় ঝুঁকি নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। এতে দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থীরা, দুশ্চিন্তায় দিন কাটানো অভিভাবকরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ি সদরের লক্ষ্মীমুড়া প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্লাস্টার খসে পড়া জরাজীর্ণ স্কুল ঘর, এতেই বেঞ্চ পেতে চলছে পাঠদান। চলতি বছরে 31 আগস্ট বিদ্যালয়টিকে জরাজীর্ণ ঘোষণা করে সদর উপজেলা শিক্ষা অফিস। কিন্তু বিকল্প শ্রেণীকক্ষ না থাকায় এবং শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার আশঙ্কায় ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে ঝুঁকি নিয়ে চালিয়ে যাওয়া হচ্ছে শিক্ষা কার্যক্রম। সরকার কাছে খুব তাড়াতাড়ি আমাদের এই যে বেঞ্চ এবং নতুন ভবনটা আমরা জরুরিভাবে পাওয়ার অনুরোধ করছি। শুধুমাত্র লক্ষ্মীমুড়া প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, খাগড়াছড়ি সদরের আরও 7টি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাও বেহাল। 1.5 বছর বন্ধের পর বিদ্যালয় খোলায় শ্রেণীকক্ষে কার্যক্রম চালাতে দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের, পাশাপাশি দুশ্চিন্তায় অভিভাবকরা। ছেলেমেয়েরা এখন কোথায় বসে পড়ালেখা করব, চেয়ার নাই, বেঞ্চ নাই, টেবিল নাই, এই সকল জরাজীর্ণ অবস্থা। বৃষ্টির পানি ঢুকে আর ওয়ালগুলি খসে পড়ে যাচ্ছে। 3টা রুম বা 4টা রুম যদি আমাদের ঠিক প্রয়োজন মতো থাকতো না, একটা বেঞ্চের মধ্যে আমরা বসাইয়ে আমরা ক্লাস করতে পারতাম। সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে সাহায্য চাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন ভবন নির্মাণের জন্য আমরা অনেক সময় প্রস্তাব পাঠাচ্ছি, কিন্তু এখনো আসছে না। জেলায় 595টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এর মধ্যে 50টির বেশির অবস্থা জরাজীর্ণ। সময় সংবাদ, খাগড়াছড়ি। বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্টে অভিষিক্ত হতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এছাড়া চট্টগ্রাম সেনানিবাসে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বিভিন্ন ইউনিটের অধিনায়কদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে চট্টগ্রাম সেনানিবাসে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ ইমা। বাংলাদেশ সেনাবাহিনীর 17তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। গত 24 জুন তিনি সেনা প্রধানের দায়িত্ব বুঝে নিয়েছেন। আর এর একটি রীতি হলো যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আছে, জানেন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে প্রবীণতম রেজিমেন্ট হলো যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি রীতি রয়েছেন, যিনি সেনাপ্রধান হবেন তাকে সে কর্নেল রেজিমেন্টের দায়িত্ব নিতে হয়। সেই 16তম কর্নেল অফ রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, আজকে অভিষিক্ত হবেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। কিছুক্ষণের মধ্যে সে আয়োজন শুরু হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে প্যারেড গ্রাউন্ডটি রয়েছে সে প্যারেড গ্রাউন্ডের মধ্যে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান যিনি দায়িত্ব নেন তিনি কিন্তু কর্নেল অফ রেজিমেন্ট হিসেবে সে ইস্ট বেঙ্গলে অভিষিক্ত হন। আজকে তিনি অভিষিক্ত হবেন, 24 জুন তিনি দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান হিসেবে। কিছুক্ষণের মধ্যে সে আয়োজনটি শুরু হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে কুচকাওয়াত। কিছুক্ষণের মধ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা সদস্য রয়েছেন তারা প্যারেড গ্রাউন্ডে এসে তারা কুচকাওয়াত শুরু করবেন। এরপর কিন্তু সেনাপ্রধান বা কর্নেল অফ দ্য রেজিমেন্ট এস.এম. জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ তার অধীন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রয়েছে সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 40টি ইউনিট রয়েছে, সেই 40টি অন্তত 40টি ইউনিট সেই ইউনিটের অধিনায়কদের সাথে তিনি কথা
বলবেন, বক্তব্য দিয়ে তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এটি মূলত হচ্ছে একটি সেনাবাহিনীতে ঐতিহ্যবাহী যে অনুষ্ঠান, অর্থাৎ যিনি সেনাপ্রধান হবেন আর তাকে বিভিন্ন সেনাবাহিনীতে গিয়ে সেনানিবাসে গিয়ে যে ঐতিহ্যবাহী বা প্রবীণতম ইউনিটগুলি রয়েছে সেই ইউনিটে থেকে কর্নেল রেজিমেন্টের অভিষিক্ত হতে হয়। তারই অংশ হিসেবে কিন্তু আজকে সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ইউনিটের কিন্তু এই রেজিমেন্টের কিন্তু দুজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। তো বলা চলে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে ঐতিহ্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে, সেই ঐতিহ্যের ধারক এখন বহন করবেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। তিনি কিছুক্ষণের মধ্যে এই ঐতিহ্যবাহী রেজিমেন্টের তিনি কর্নেল অফ 16তম কর্নেল অফ দ্য রেজিমেন্ট অর্থাৎ অভিষিক্ত হবেন জেনারেল এস.এম. শফিউদ্দিন। আমার কাছে এখন পর্যন্ত ছিল যে গত 24 জুন বাংলাদেশের 17তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। তারই অংশ হিসেবে সবচেয়ে প্রাচীনতম যে রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 16তম রেজিমেন্টাল দায়িত্ব নেওয়া অভিষিক্ত হতে যাচ্ছেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। তার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম সেনানিবাস থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে প্রথমবারের মতো কুইন্সের বিচারক ও ব্রুকলিনের সিটি কাউন্সিল ওমেন হলেন বাংলাদেশি সোমা সাঈদ ও শাহানা হানিফ। মঙ্গলবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। গুরুত্বপূর্ণ এ দুটি পদে প্রথমবারের মতো বাংলাদেশিদের বিজয়ে নিউ ইয়র্কে এখন চলছে আনন্দ উৎসব। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী এরিক অ্যাডামস। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বের অন্যতম বৃহৎ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক। এই শহরের আয়তন, জনসংখ্যা ও ব্যবসা বাণিজ্যের প্রসার এবং ব্যাপ্তি ততটাই নিষ্প্রাণ হয়েছে এবারের সাধারণ নির্বাচন। মঙ্গলবার সারাদিন বিচ্ছিন্নভাবে 1-2 করে ভোটার ভোট কেন্দ্রে এসেছেন। এদের মধ্যে স্বল্প সংখ্যক বাংলাদেশিও ছিলেন। আমার ভালো লাগছে ভোট দিয়ে। আমি ফার্স্ট টাইম ভোটার এখন, আর আমিও চাই যে সবাই ভোট দিক, বিশেষ করে আমাদের বাঙালি যারা আছে। আমরাই তো নির্ধারণ করব যে কে সিটিটাকে টেক কেয়ার করবে আর কি হবে, তার উপরে ডিপেন্ড করতেছে। নিউ ইয়র্কের প্রতিটি ভোট কেন্দ্রে বিভিন্ন নির্দেশনা দেয়া হয় বাংলায়। ব্যালট পেপারেও ছিল বাংলা ভাষা। সকাল 6টা থেকে টানা রাত 9টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও প্রার্থীরা সুনিশ্চিত বিজয় জেনেও ঘরে বসেছিলেন না। ঠান্ডা আবহাওয়ায় বিরামহীন প্রচারণা চালিয়েছেন তারা। এদিকে রাতে ভোট গণনা শেষে দ্রুতই ফল আসতে থাকে। নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন এরিক অ্যাডামস। 2 বাংলাদেশি প্রার্থী কুইন্স কাউন্টি বিচারক পদে অ্যাটর্নি সোমা সাঈদ ও ব্রুকলিনে সিটি কাউন্সিল ওমেন হিসেবে বিজয়ী হন শাহানা হানিফ। আমি খুবই এক্সাইটেড এবং হোপফুল যে আমি শেষ বাংলাদেশি না সিটি কাউন্সিলে। খুব ভালো লাগছে উইন করে, এবং এই উইনটা বাংলাদেশিদের জন্য এবং প্রত্যেকটা ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয় গত জুনে। নিজ দলের প্রার্থীদের মধ্যে কে চূড়ান্ত প্রার্থী হবেন, দল কিংবা দলীয় নেতারা নন, এই প্রাইমারিতে ভোটাররাই তা ঠিক করেন। প্রাইমারিতে যারা বিজয়ী হন ডেমোক্রেট অধ্যুষিত হওয়ায় সাধারণত তারাই মূল নির্বাচনে চূড়ান্ত বিজয় পান। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থীরাই যে এই নির্বাচনে বিজয়ী হবেন এটা একরকম নিশ্চিতই ছিল। তাই মূল নির্বাচনেও ভোটারদের আগ্রহ ছিল কম। তারপরেও 2 বাংলাদেশি মূল নির্বাচনে বিজয়ী হয়েছেন। এটি কমিউনিটি তাদের বড় বিজয় হিসেবেই দেখছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যামাইকা, নিউ ইয়র্ক। কুয়াশা তীব্র হচ্ছে, সূর্যের প্রখরতাও কমছে। শীত নামতে শুরু করেছে হিমালয়ের কোলঘেঁষা উত্তরের জনপদে। ষড়ঋতুর নিয়ম মেনে আসা এই শীত অনেকের কাছে আনন্দ উদযাপনের, আবার গরিব মানুষের জীবনে এই শীত নেমে আসে নিদারুণ কষ্ট হয়ে। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। আকাশ ভেঙে ঝরা কুয়াশা দুর্বাত হয়েছে উত্তরে। আলো দিয়ে প্রভাতের ঘুম ভাঙা সূর্যকে ঝলমলিয়ে ভেঙচি কাটছে ধানের ডগায়, ফুলের পাতায় জমাট বাঁধা শিশির বিন্দু। হিমালয়ের কোলঘেঁষা এই জনপদ তাই একটু আগেভাগেই মাঠে প্রান্তরে প্রকৃতিতে বাড়ছে শীতের অনুভূতি। তাপমাত্রা কমছে, হিমেল হাওয়ায় দুলছে শুকনো পাতা, বাড়ছে শীতল শিহরণ। নবান্ন উৎসব সামনে শুরু হবে, এটা আমাদের বাঙালির ঐতিহ্য একটা।
সেক্ষেত্রে ভালোই লাগতেছে। শীতের সময় তো শীত ভালোই লাগে, এখন হালকা শীত আছে। 12টার পর থেকে কুয়াশা হয়, তারপর একটু ঠান্ডা হয়, ঠান্ডা পড়ে। সকাল দিকেও বেশ ঠান্ডা আছে, সন্ধ্যার পর থেকেই কুয়াশা শুরু হয়। অগ্রহায়ণের ভরা ক্ষেতের ওপর কুয়াশার আস্তরণ জানান দেয় শীতের আগমনী বার্তা। আসছে শীতে অনেকের মনে নতুন ধান তুলে নবান্ন আর শীতকে উদযাপনের আনন্দ, আর কিছু মানুষের কাছে এই শীত নানা শঙ্কারও। দোকানপাট সকাল সকাল বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুবই বাজার খারাপ। এই ঠান্ডায় সর্দি কাশি জ্বর এই সমস্ত দেখা যাচ্ছে আর কি। আবহাওয়া অফিস বলছে এখন সর্বনিম্ন 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। সপ্তাহান্তে নামতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে। আগামী সপ্তাহে হয়তো তাপমাত্রা আরও কিছুটা ফল করবে, অর্থাৎ এখন 18 ডিগ্রি সেলসিয়াস আছে উত্তর রংপুর বিভাগে, সেটা হয়তো বা 15 দিকে নেমে আসার সম্ভাবনাটা আছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের জেলাগুলো। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কার্বন নিঃসরণ কমিয়ে বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে স্কটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধনী দেশগুলোকে এখনই করণীয় ঠিক করার তাগিদ। পুরোদমে এগিয়ে চলেছে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। কর্ণফুলী টানেলের সঙ্গে যুক্ত হওয়ায় পরিবর্তন আসবে শিল্প ও পর্যটন খাতে, কমবে যানজট। এবং নিউ ইয়র্ক সিটি নির্বাচনে প্রথমবারের মতো বিচারক ও কাউন্সিল ওম্যান হলেন বাংলাদেশি সোমা সাইদ ও শাহানা হানিফ। প্রবাসীদের উচ্ছ্বাস। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।